বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সিইসি সহ কমিশনারদের সাক্ষাৎ। আজই রেকর্ড হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। সন্ধ্যায় অথবা কাল ঘোষণা হতে পারে তফসিল। উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ। সংবাদ সম্মেলন ডেকেছেন বিকেল ৩টায়। একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলমও। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। ঢাকা ১১তে নাহিদ, রংপুর ৪-এ লড়বেন আখতার। সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীদের জন্য দরজা খোলা। আমাদের দলের বাইরেও নমিনেশন দিতে চাই, যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি। কারো কারো কাছে ক্ষমতায় যাওয়া মানেই সংস্কার, মন্তব্য মির্জা আব্বাসের। বললেন নতুনভাবে দেশ এগিয়ে নেবেন তারেক রহমান। মোহাম্মদপুরে মা মেয়ের হত্যার মূল আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেফতার। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে বলছে পুলিশ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা। আর সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময় ঘোষণা করা হয় জাতীয় নির্বাচনের তফসিল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণ। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোটের ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা। রাজনৈতিক দল, প্রার্থীর আচরণবিধি, নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গ্যাজেটও হতে পারে শিগগিরই। আমরা রাষ্ট্রপতির সাথে সিইসির এই বৈঠকের বিষয়ে জানব। বঙ্গভবনের বাইরে আমাদের সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। বিথি, রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে কিনা জানাবেন এবং তফসিল ঘোষণার বিষয়ে কি তথ্য আছে? নুসরাত, রাষ্ট্রপতির সাথে বৈঠকটি এখনও চলছে। প্রায় 2 ঘন্টা হচ্ছে সেই বৈঠকে, তবে প্রায় শেষের দিকে এটুকু আমরা জানতে পেরেছি। আর আপডেট যদি বলি যে সাধারণত রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ হয়েছে, শেষ হওয়ার পর বিটিভিকে সময় দেওয়া হয়েছে। বিকেল নাগাদ বিটিভির কাছে তফসিলের যে ভাষণ সেটি রেকর্ড করা হবে এবং তারপর প্রচার করা হবে। এবং সেই প্রচারটি সাধারণত অন্যান্য এর আগের বার যেরকম হয়েছিল, যেদিন রেকর্ড করা হয় সেদিনই সাধারণত প্রচার করা হয়। সুতরাং কিন্তু এটা নিশ্চিত করে কিন্তু বলা যাচ্ছে না যে আজকে তফসিল ঘোষণা হবে কি না। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে তারা রাষ্ট্রপতির সাথে প্রস্তুতি, এখানে যা দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির সাথে বৈঠকটি শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা বের হবেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, তার বৈঠকটি শেষ হয়েছে এবং সিইসি ওনারা সবাই বের হচ্ছেন, আপনি দেখতেই পাচ্ছেন। তার মানে প্রায় 2 ঘন্টার একটি বৈঠক হলো এবং বৈঠক শেষ হয়েছে এবং রাষ্ট্রপতিকে নির্বাচনের সামগ্রিক যে বিষয় আছে, ভোটের প্রস্তুতি, নির্বাচনী কর্মকর্তাদের, তারপর ভোটার তালিকা প্রস্তুতির বিষয়গুলো, যেসব বিষয় আইন সংশোধন করা হয়েছে, দল নিবন্ধন বিধিমালা, আমরা আসলে প্রধান নির্বাচন কমিশনকে ধরার চেষ্টা করছি। সাধারণত সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমিয়েছি, কারণ আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলার জন্য। তো যেটা বলছিলাম যে ভোটের তফসিল কবে নাগাদ ঘোষণা হবে, মনোনয়নপত্র কবে নাগাদ জমা দিবে, বাছাই করা, তারপর হচ্ছে যাচাই বাছাই, প্রার্থীদের তালিকা চূড়ান্ত, সব বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। যেহেতু এবার ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত, 7:30 পর্যন্ত ভোট, 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোটের টাইম। এবং যেহেতু গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে, সুতরাং সেই কারণে ভোট কক্ষে গোপন কক্ষ সংখ্যা বাড়ানো হয়েছে। তবে ক্ষেত্র বিশেষে ভোট কক্ষ বাড়ানো হতে পারে, সেটি আমরা যেমনটি জানতে পেরেছি। লোকবলের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কারণ ভোট গণনার জন্য আলাদা
লোকবল লাগবে, তারপর হচ্ছে যেহেতু পোস্টাল ব্যালট এবার অন্তর্ভুক্ত করা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, সুতরাং সেই কারণে পোস্টাল ব্যালট গণনার জন্য একদল লোক লাগবে। অর্থাৎ সামগ্রিক বিষয়ে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। সেই সাথে যেহেতু এবার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, জনগণের আস্থা ভোটের ক্ষেত্রে নির্বাচনে জনগণের আস্থা ফেরানোর জন্য, সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরের কমিটি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সেগুলো তুলে ধরা হয়েছে যাতে করে হচ্ছে নির্বাচন সুষ্ঠু করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, এবং যার জন্য যা যা প্রস্তুতি সব বিষয়ে তারা প্রস্তুতি নিয়েছে, সেই প্রস্তুতির বিষয়ে মূলত রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। নুসরাত, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির সাথে সিইসির যে বৈঠক সেটি শেষ হয়েছে এবং তাদের গাড়িবহরটি রওনা হয়েছে, খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছেও যাবে। আজ তো সিইসির ভাষণ রেকর্ড হওয়ার কথা, সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। বৃষ্টি, এই যে ভাষণটি রেকর্ড হবে সেখানে একটি পূর্ব ঘোষিত আগে থেকে একটি শিডিউল তৈরি করা ছিল, যেটি অনুযায়ী আসলে 4টায় এই ভাষণটি রেকর্ড করার কথা। তবে এখন পর্যন্ত আমরা আসলে বিটিভি কিংবা বাংলাদেশ বেতারের কাউকে এই নির্বাচন ভবনে এখন পর্যন্ত উপস্থিত হতে দেখিনি, এবং সে ধরনের কোনো কর্মতৎপরতাও আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। হয়তোবা পুরো কমিশন আসলে নির্বাচন ভবনে ফিরে আসার পর তারপরই হয়তো আসলে আস্তে আস্তে অন্যান্য যে কর্মপরিকল্পনাগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে, এবং তখনই হয়তো আমরা দেখতে পাবো যে বিটিভি, বাংলাদেশ বেতার তাদের যে দলগুলো থাকবে যারা সিইসির ভাষণ রেকর্ড করবেন এবং যে সম্প্রচারের যে টিমটি থাকবে তারা হয়তো পরবর্তীতে আসবেন। তবে এর মধ্যে বলে রাখতে চাই যে আসলে এর মধ্যে কিন্তু এই যে আসন নিয়ে যে সংসদীয় আসনের যে সীমানা সেটি নিয়ে যে জটিলতা সেটি নিয়ে কিন্তু আদালতেও একটি সিদ্ধান্ত এসেছে। এখানে বাগেরহাটের 4টি এবং গাজীপুরের 5টি আসন বহাল রেখে আসলে আপিল বিভাগ রায় দিয়েছে, এবং রিটকারীদের আইনজীবী কিন্তু বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ না করে তবে সেটি হবে আদালত অবমাননার শামিল। সেক্ষেত্রে আসলে এই গ্যাজেটটি প্রকাশিত হওয়ার পরই কি এই তফসিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে, নাকি এর আগে কিছুটা বিলম্বিত হবে বা দীর্ঘায়িত হবে, সেটি কিন্তু আসলে এখনই বলা যাচ্ছে না। কারণ এর মধ্যে আমরা দেখেছি যে বর্তমান যে নাসিরউদ্দিন কমিশন তারা কিন্তু আসলে তফসিলের দিনক্ষণ নিয়ে কোনো সুস্পষ্ট এখনো একটি দিন ধার্য করেননি, এবং আমরা গতকালকে পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা যারা ছিলাম আমরা বিভিন্ন কমিশনারের সাথে কথা বলেছি। যেমন গতকালকে আব্দুর রহমান আল মাসুদ তিনিও বলেছেন যে এই সপ্তাহের মধ্যে তো সেটি হবেই, তবে এবং আগামীকাল আজ অথবা আগামীকালকের মধ্যে হয়ে যাবে। সে বিষয়ে কিন্তু এখনও আসলে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ তফসিলটি হবে। তবে যেহেতু প্রধান নির্বাচন কমিশনার গতকালকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের সময় বলেছেন যে তফসিলটি এই সপ্তাহে, এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেহেতু তিনি বলেছেন যে বর্তমান কমিশন আসলে ভোটের ট্রেনে উঠে গেছে, সেহেতু ধারণা করা যায় যে আমাদের খুব বেশি সময় আর অপেক্ষা করতে হবে না। হয়তোবা এই গ্যাজেট প্রকাশ এবং এই সংক্রান্ত যে আনুষ্ঠানিকতাগুলো আছে এই আনুষ্ঠানিকতাগুলো শেষ হলেই হয়তো আমরা দেখতে পাবো যে তফসিল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছে কমিশন, এবং তারপর ধীরে ধীরে বাদবাকি যে অবশিষ্ট ধাপগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেই ধাপের দিকেও এগোনো শুরু হবে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ তানফির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন। দুপুর 3টায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ, এবং সেখানেই স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা, আর সেখানে পদত্যাগের বিষয়টি ওঠে। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকেই এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর 2 ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, আর এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই। আমরা একটু সচিবালয়ে যাই, আমাদের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন অপেক্ষা করছেন, দেখি এ বিষয়ে কি আপডেট আছে তার কাছে। স্বপন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, উপদেষ্টা আসিফ মাহমুদ কি পদত্যাগের ঘোষণা? আমরা একটু সচিবালয়ে যাই, আমাদের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন অপেক্ষা করছেন, দেখি এ বিষয়ে কি আপডেট আছে তার কাছে। স্বপন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, উপদেষ্টা আসিফ মাহমুদ কি পদত্যাগের ঘোষণা দিতেই দুপুর 3টায় সংবাদ সম্মেলন ডেকেছেন সেটি জানাবেন। আরেকটি বিষয়, উপদেষ্টা মাহফুজ আলমের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেল কিনা?
বৃষ্টি যেটি হলো এর আগে বিভিন্ন সংবাদ সম্মেলনে কিন্তু আমরা এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞেস করেছিলাম তিনি কবে নাগাদ পদত্যাগ করছেন। তার এই পদত্যাগের বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচিত হয়ে আসছে এবং তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন বলে সেই সময় আমাদের ধারণা দিয়েছিলেন এবং তিনি নির্বাচন করবেন বলে আমাদের সে সময় জানিয়েছেন। যেহেতু আজ সন্ধ্যায় অথবা কালকে তফসিল ঘোষণা হতে যাচ্ছে সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করবেন বলে তিনি আজকে যে প্রেস ব্রিফিংটি দেখেছেন সেখানে কিন্তু জরুরি প্রেস ব্রিফিং হিসেবে বলা হয়েছে এবং এর আগে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় কিংবা এলজিআরডি মন্ত্রণালয়ের যেসব প্রেস ব্রিফিং ডাকা হয়েছে সেখানে কিন্তু আপনার কোন বিষয়ে প্রেস ব্রিফিংটা করা হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হতো এবং লিখে দেওয়া হতো। আজকে কিন্তু এরকম কিছুই নেই, আজকে শুধু জরুরি প্রেস ব্রিফিং বলা হয়েছে। তো আমি তার যে দপ্তর এলজিআরডি মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সেখানে খোঁজ খবর নিয়েছি। তো আমরা এরকম একটা ধারণা পাচ্ছি যে তিনি হয়তো আজকে যে ব্রিফিংটা ডেকেছে কিছুক্ষণের মধ্যে 3টায় সেখানে তিনি স্পষ্ট করতে পারেন যে তিনি নির্বাচন করবেন কিনা বা তিনি পদত্যাগ করবেন কিনা সে বিষয়টি স্পষ্ট করবেন বলে আমরা এখানে ধারণা পাচ্ছি। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখনো তার যে মিন্টো রোডের বাসা সেখানে আছেন, তিনি এখনো মন্ত্রণালয়ে আসেননি। তো মন্ত্রণালয়ে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের মাঝেও এ নিয়ে আলোচনা আছে। অন্যদিকে যদি আমরা মাহফুজ আলমের কথা বলি, আমি তথ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানকার যে কর্মকর্তা কর্মচারী তাদের সাথে আমি কথা বলেছি। তো তিনি আসলে গত এই সপ্তাহেই তিনি আসলে তথ্য মন্ত্রণালয়ে অফিস করেননি এবং আজকেও তিনি আসবেন কিনা এই বিষয়টি নিশ্চিত করতে পারেনি তার যে দপ্তর সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তো তিনি কখন আসবেন আজকে সেটাও তারা জানাতে পারেননি। তো মাহফুজ আলমের বিষয়ে যেটি হলো তিনি লক্ষ্মীপুর 2 আসনে নির্বাচন করবেন সেই বিষয়ে এক ধরনের প্রচার প্রচারণের আগে চালিয়েছেন, কিন্তু তিনি কিন্তু বলেননি যে তফসিলের আগে পরে তিনি পদত্যাগ করবেন কিনা এরকম কোনো ধারণা দেননি। তো আমরা আসলে অপেক্ষা করছি। আর 2 উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাহলে তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন বলে আমরা ধারণা করছি। আমরা আসলে এখন অপেক্ষা করছি যে আসিফ মাহমুদ ভুঁইয়ার জন্য যে তিনি আসলে তার যে জরুরি সংবাদ ব্রিফিং সেখানে কি ঘোষণা দেন। বৃষ্টি নিশ্চয়ই তাই, তখন আবার আপনার মাধ্যমে জানানো যাবে। ধন্যবাদ আপনাকে স্বপন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। আর ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আক্তার হোসেন রংপুর 4 আসনে, ঢাকা 18 আসনে নির্বাচন করবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম পঞ্চগড় 1 আসনে, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসনে, ঢাকা 9 আসনে নির্বাচন করবেন তাসনিম জারা। 125 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি তৃণমূল থেকে কেন্দ্রীয় আসন ভিত্তিক সেরাদের দেয়া হয়েছে প্রতিনিধিত্বের দায়িত্ব। জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে হেভিওয়েটদের মধ্যে ঢাকা 11 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুর 4 আসন থেকে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 18। নিজ এলাকা পঞ্চগড় 1 আসন থেকে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ লড়বেন কুমিল্লা 4 থেকে। তালিকা ঘোষণার সময় জনগণের পক্ষে এবং নতুন রাষ্ট্র কাঠামোকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদের শাপলাকলিতে ভোট দেওয়ার আহ্বান জানান দলের সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, দ্বিতীয় ধাপে বিএনপি জামায়াতের বিদ্রোহী তবে সংস্কারের পক্ষে আছেন এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পঞ্চগড় 1 মোহাম্মদ সার্জিস আলম, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, কুমিল্লা 4 হাসনাত আব্দুল্লাহ। সংস্কারের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো ভাগ হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয়। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমের সাথে সংশ্লিষ্টতা থাকলে প্রার্থিতা হারাতে হবে। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে অভিযোগ করে জানান, এনসিপি ক্ষমতার জন্য নির্বাচন করছে না। বলা হচ্ছে প্রার্থী দেখে ভোট দিবেন নাকি মার্কা দেখে ভোট দিবেন, কিন্তু ভোটটা যে গণভোট, ভোটের অন্যতম প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না। এই কথাটা কে বলছেন? আমরা এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো বা আমরা কয়টা সিট প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক না হলেও দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান নাহিদ ইসলাম। বাকি আসনগুলোয় ধাপে ধাপে মনোনয়ন দেয়া হবে জানান তিনি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝালকাঠির নলসিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকেও। দুপুরে ডিএমপির তেজগাঁ বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা জানান, নলসিটির দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। খুনের পর আয়েশা তার স্বামী রাব্বিকে হত্যার বিষয়ে জানালে তারা ঢাকা থেকে পালিয়ে যান, আর আয়েশাকে পালাতে তার স্বামী রাব্বি সহায়তা করে। জোড়া খুনের 6 মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল আয়েশা, আর সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের সূত্র ধরে আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে সকালে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে হত্যার কারণ। এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলা একটি আবাসিক ভবনের 7ম তলায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং তার মেয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়েশা। ওই ঘটনার দিন সকাল 7:52 বোরকা পরে সে বাসায় ঢোকে, আর 9:30 নাগাদ মা মেয়েকে খুন করে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এই জোড়া খুনের ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। ঝালকাঠি নলসিটি থেকে আজকে 12:30টায় গ্রেপ্তার হয়েছে, এইটুকু। এর বাইরে বাকি আগামীকাল আমরা মিডিয়া সেন্টারে আমাদের ডিসি মহোদয় স্যার তুলে ধরবেন। এ বিষয়ে আমরা আরো তথ্য জানবো। শ্যামলীতে যাচ্ছি, সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন আমাদের জন্য। রাব্বি, গ্রেফতার আসামি আয়েশার ব্যাপারে পুলিশ কি জানিয়েছে? এই হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা গেল কিনা? এখন পর্যন্ত যে ঘটনাটি, এই ঘটনায় বাসাতে লুটপাট হয়েছে কিনা বা টাকা পয়সা চুরি হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছেও নেই। কিছু সময় আগেই কিন্তু গ্রেফতার করা হয়েছে আয়েশাকে। তো আয়েশাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদই সেটি জানতে পারবে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। আমরা আছি তেজগাঁও জোনে এবং এখানকার যিনি ডিসি আছেন, এডিসি আছেন, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এই আয়েশা 6 মাস আগে একবার পুলিশের হাতে আটক হয়েছিলেন চুরির ঘটনায়, এবং এই আয়েশার মানসিক সমস্যা ছিল, সেটি আয়েশাকে যারা চেনেন তারা কিন্তু বলেছেন, এবং তার শরীরের একটা পাশ পুড়ে গেছিল একটি ঘটনায়, এবং সেই পোড়া জায়গাটি তিনি কিন্তু সবসময় ঢেকে রাখতেন, হিজাব পরতেন, স্কার্ফ পরতেন, ঢেকে রাখতেন। এই আয়েশাই 4 দিন আগে এই বাসাটিতে কাজ নেন, এবং তারপরে কি হয়েছে, কেন তিনি দুইজন মানুষকে হত্যা করেছেন সেটি আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যাবে। তবে তার মানসিক অবস্থা ভালো ছিল না, এবং সেই সাথে আগেও যেহেতু একটি চুরির ঘটনা আছে এবং পুলিশের হাতে আটকের খবর আছে, সেই ঘটনাগুলো বিশ্লেষণ করলেই জানা যাবে যে আয়েশার এই যে জোড়া খুনের আসল কারণটা কি, এবং সেজন্য অপেক্ষা করতে হবে। আগামীকাল অবশ্যই আমরা জানতে পারবো আরও বিস্তারিত, যেহেতু কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং তার স্বামীকে, তার পরিবারে আরও অনেককেই আটক করা হয়েছে। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ পরেই কিন্তু আমরা জানতে পারবো এভাবে দুজন মানুষকে কেন আয়েশা হত্যা করলো। নিশ্চয়ই আমরা ততক্ষণ অপেক্ষা করব। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানিয়ে দেবার জন্য রাব্বি আপনাকে। যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে, তাদের কাছে ক্ষমতা যাওয়াই কেবল সংস্কার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, অচিরেই তারেক রহমান দেশের হাল ধরবেন, নতুন নতুন চিন্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আরো বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি আর বিএনপি নেত্রী নন, এখন জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন। খালেদা জিয়ার এমন ভূমিকায় বিএনপি গর্বিত জানিয়ে দলের সিনিয়র এই নেতা আরো বলেন, দেশ ও দশের জন্য খালেদা জিয়ার সুস্থতা খুবই জরুরি। যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তা ভাবনা তারা করে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। হাসপাতালে প্রতিদিন অন্তত 5-6টি পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসনের। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার এবং কিডনির চিকিৎসায় বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। লিভারের কারণে পেটে
জমা পানি কমাতে ডাইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে লিভারের সমস্যা বেড়ে যাচ্ছে। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য শারীরিক অবস্থার উন্নতি খুবই প্রয়োজন। তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় আছেন চিকিৎসকরা। আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে যাচ্ছি, আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, কি আপডেট আছে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ? বৃষ্টি, এখন পর্যন্ত আপডেটের বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক কিংবা মেডিকেল বোর্ড কারো থেকে সেভাবে ব্রিফিং করা হয়নি। আমরা গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি জেনে আসছি বা জানছি যে বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাছাড়া আপনি কিছুক্ষণ আগে বলছিলেন খালেদা জিয়ার মূলত যে সমস্যাটি সবচেয়ে বেশি বা প্রকট আকার ধারণ করেছে সেটি হচ্ছে মূলত লিভার এবং কিডনির সমস্যাটি। সেখানে ডাক্তাররা আসলে চেষ্টা করছেন যে ভারসাম্য রেখে কীভাবে দুটিরই ট্রিটমেন্ট একই সাথে চালিয়ে নেওয়া যায় এবং খালেদা জিয়াকে যাতে স্বাভাবিক রাখা যায় কিংবা পরিস্থিতি যাতে ক্রমান্বয়ে যাতে অবনতি না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই তারা মূলত কিডনির একই সাথে কিডনির যেমন ট্রিটমেন্ট করছেন তেমনি দুটোরই আসলে একই সাথে ট্রিটমেন্ট করে যাচ্ছেন। এখানে যদি বলি খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদাও আছেন এবং তিনি সেখানকার যে চিকিৎসা কার্যক্রম পুরো সব কিছুই মূলত তিনি তদারকি করছেন। সেই সাথে দেশি বিদেশি যেমন চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক এবং যুক্তরাজ্য থেকে আগত একটি বিশেষজ্ঞ টিম রয়েছে, তাদের সমন্বয়ে মূলত পুরো ট্রিটমেন্টটি চলছে। আর যেহেতু এখনো পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক যে উন্নতি সেটি খুব একটি দৃশ্যমান নয়, ফলে তাকে যে উন্নত চিকিৎসার জন্য যে বা দেশের বাহিরে নেওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে বা কথা চলছিল সেটিও আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ তিনি তার যে দীর্ঘ বিমান ভ্রমণের যে শারীরিক কন্ডিশন সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি, যার কারণে ডাক্তারদের পক্ষ থেকে কিংবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আসলে সেরকম আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি, যার কারণেই মূলত তাকে এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়াও সম্ভব হচ্ছে না। তো যতটুকু আসলে চেষ্টা করা যায়, যতটুকু আসলে সুস্থ করা যায় সে তার সর্বোচ্চ চেষ্টা করছেন দেশি বিদেশি চিকিৎসকরা। বাংলাদেশের চিকিৎসা বাংলাদেশে রেখেই তার সেই চিকিৎসার উন্নয়নের চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই কিন্তু দিনরাত তারা একাকার কাজ করছেন এবং এখানকার যে নিয়মিত চিকিৎসাটুকু রয়েছে, পরীক্ষা নিরীক্ষা রয়েছে, সেটুকুই তারা এই মুহূর্তে করে যাচ্ছেন। আর এই বিষয়ে সর্বশেষ আপডেট হয়তো মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যখন ব্রিফিং করা হবে তখনই জানাবো। নিশ্চয়ই, ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আবারও আমন্ত্রণ দুপুরের বাংলাদেশ দেখছেন। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 17 ডিসেম্বর। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলককে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার এই মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। সালমান এফ রহমান এবং আনিসুল হক এই দুজন আসামির বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে যে 17ই ডিসেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিটা শুরু হবে। ভারতের উপর নির্ভর করছে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট
তথ্য নেই। আর এ সময় উপদেষ্টা বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে সরকার। ডিজিএফআই এর মতো সংস্থা সব দেশে আছে। জাতিসংঘ মানবাধিকার অফিস বললেও এটা বিলুপ্তির সুযোগ নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। র্যাব পরিচয়ে একটি ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর পল্টন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, পল্টন মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে র্যাবের ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সহ নগদ অর্থ জব্দ করে র্যাব। আর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলাও রয়েছে। এদিকে রাজধানীর লালবাগ এলাকার শহীদনগর থেকে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয় হোসেনকে। এই ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় আসামিকে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো যেগুলো ঘটছে, এগুলোর বিরুদ্ধে র্যাবের অভিযান, র্যাবের যে আভিযানিক দল, র্যাবের 15টি ব্যাটালিয়ন এবং র্যাবের গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। কোনো একটি অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না বা কোনো একটি ঘটনাকে তুচ্ছ বিবেচনা করার কোনো সুযোগ নেই। মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানীতে মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। তারা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবেও চিহ্নিত করেন। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে। সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক সংস্থা। আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান। তাদের বক্তব্য, জাতীয় নির্বাচন পরবর্তী সংসদ 2025 সালের নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে কমিশনকে সাংবিধানিক ভিত্তি দেবে। শক্তিশালী কমিশন মানবাধিকার রক্ষাকারী, সিভিল সোসাইটি এবং ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে। গত 16 মাসে আমাদের রিফর্ম সাপোর্ট বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সমন্বিত করতে কাজ করেছে। কাগজে লেখা নীতি যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কেন্দ্রে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের নতুন অধ্যাদেশ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দিবে। মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে সাম্প্রতিক যে আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে। এছাড়া পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবচেয়ে বড় দায়িত্ব সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান। 2টা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো, না হলে আগামী সরকারের উপরে থাকবে। একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট। আমি জানি না আমাদের এই অল্পতম সময়ের মধ্যে সম্ভব কিনা। দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট, যার আওতায় সাংবাদিকরা রয়েছেন। আমরা এমন একটা সময় থেকে উত্তরণ করছি যখন যারা হিউম্যান রাইটস ডিফেন্ড করবে সেই স্টেট এজেন্সিগুলো হিউম্যান রাইটস ভায়োলেট করা শুরু করলো। আপনি চিন্তা করেন তো, ওভারনাইট কি এই চেঞ্জটা আনা সম্ভব? যারা ডিফেন্ডার থেকে ভায়োলেটর হয়ে গেছে তাদেরকে আবার ডিফেন্ডারের রোলে ফেরত আনা, এটা কি ম্যাজিক ওয়ান্ড আছে কারো কাছে? এইটাই ল দিয়ে, ইনস্টিটিউশন দিয়ে আমাদেরকে করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এগুলো মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। আমরা পুলিশ কমিশন আইনকে আমরা 6 উপদেষ্টা মিলে, এখানে রেজওয়ানা শুভ্রভাই আছে, আমরা সত্যিকার অর্থে একটা পাওয়ারফুল কমিশন করতে চেয়েছিলাম, পারি নাই। সরকারের মধ্যেও আপনার বিভিন্ন অংশ থাকে, পারি নাই। কিন্তু আপনাদের একটা জিনিস বলে যাই,
এই আইনটা নিয়ে যেই পরিমাণ হতাশা ছড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। বক্তারা বলেন, মানবাধিকার, গুম, পুলিশ কমিশন নিয়ে সরকার আইন করেছে, যার প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা কঠিন হয়ে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ সব টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর দেওয়ানহাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের লাইফলাইন, আর সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে সরকারের একটি স্বার্থান্বেষী পক্ষ। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানানো হলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না। বন্দরে দুর্নীতি সহ অনিয়মের মিথ্যা অজুহাতে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলেও জানান তিনি। দেশ ও শ্রমিকদের স্বার্থ বিকিয়ে দিয়ে বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অবিলম্বে প্রত্যাহার না করলে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে দেওয়ানহাট মোড় থেকে বন্দর অভিমুখে লাল পতাকা মিছিল করা হয়। ডিপিওয়ালকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে এখনো সরিয়ে আসে নাই। এই সরিয়ে না আসা পর্যন্ত আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। এটার থেকে জনমত সৃষ্টি হয়েছে, ফলে তারা এখন এইটাকে আর অগ্রসর হয় বলে আমরা মনে হয় না। আজকে যদি তফসিল ঘোষণা করে এইটা তখন সব সরকারের বড় বড় সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে যাবে। নিয়োগ বিধি সংশোধন, 14তম গ্রেডে বেতন প্রদান সহ 6 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীদের একাংশ। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা বলেন, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করার সহ 6 দফা দাবিতে গত 29 নভেম্বর থেকে কর্মবিরতি পালন করে আসছেন তারা। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আশ্বাস আসেনি। দীর্ঘদিন ধরে প্রায় 26,000 স্বাস্থ্য সহকারী বৈষম্যের শিকার বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে না ফেরার ঘোষণা দেন তারা। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস করেছিলেন যে টিসিবি ক্যাম্পিংটা আপনারা সম্পন্ন করেন, তারপর আপনাদের দাবি মেনে নেব। কিন্তু টিসিবি ক্যাম্পিং সম্পন্ন হওয়ার পরেও আমরা যখন দেখছি আমাদের দাবি পূরণ হয় নাই, আমরা তারপর অপেক্ষায় ছিলাম 15 দিন, তারপর আমাদের সাথে কোনো বৈঠক বা আমাদের এই দাবির বিষয়ে কোনো আমাদের সুরাহা দেয়নি। আমাদের পিছনে যারা ছিল তারা অনেক আগে চলে আসছে, কিন্তু আমরা বারবারই আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাসে বিশ্বাস করে আমরা চলে গেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় নাই। সমুদ্রপ্রেমীদের কাছে সাগর যতটা পছন্দের, তার তুলনায় বেশি পছন্দ ঢেউ পাড়ি দিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ। আর তাই শীত মৌসুমে পর্যটকরা মুখিয়ে থাকেন সাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের বুকে সূর্যাস্ত দেখতে। সেই একই দৃশ্য দেখা যায় কক্সবাজারের আরও একটি দ্বীপ থেকে। অভিজ্ঞতা হবে সাগর পাড়িতে আরও। আর সেই দ্বীপটি কুতুবদিয়া। ভ্রমণ পিপাসুদের কাছে এই দ্বীপ হতে যাচ্ছে সেন্ট মার্টিনের বিকল্প। প্রয়োজন সরকারের উদ্যোগ ও সহযোগিতা। কুতুবদিয়া, এই দ্বীপের সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে পর্যটকদের। এক সময়কার অন্ধকার আলোহীন এই দ্বীপে এখন ঝলমল করে বিদ্যুতের আলো। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দ্বীপের ঐতিহ্যের নিদর্শন বাতিঘর ঘিরে নির্মাণ করা হচ্ছে দর্শনীয় নানা স্থাপনা। এরই মধ্যে আলোকায়ন, কফি হাউজের পাশাপাশি সাগরের বালিচর জুড়ে পর্যটকদের জন্য বসানো হয়েছে কিটকট চেয়ার। সাগর উপভোগ থেকে শুরু করে সাগরের বুকে সূর্যের হারিয়ে যাওয়ার পুরো দৃশ্যই এখান থেকে উপভোগ করতে পারছেন পর্যটকরা। বলছেন, পরিকল্পিত উদ্যোগ গ্রহণে এই দ্বীপ হতে পারে সেন্ট মার্টিনের বিকল্প। পর্যটকদের জন্য সরকার একটুখানি মাথা ঘামায়, আমি মনে করব কুতুবদিয়া সেকেন্ড সেন্ট মার্টিনের মতো ধারণ করবে। এরিয়া ভাগ করে দিতে হবে, যেখানে আপনার ধরেন পর্যটকরা আসবে, থাকবে। এই ফেসিলিটিসটা কিন্তু কম কক্সবাজারে কিন্তু অ্যাভেলেবল। কক্সবাজারে যে পরিমাণ পর্যটক যাচ্ছে, তাদের কিছু অংশ পর্যটক কুতুবদিয়া আসবে, ফলে একটি ভারসাম্য তৈরি হবে এবং পর্যটকের যে চাপ, সেই চাপটা অন্তত কক্সবাজার থেকে কমবে। এই দ্বীপে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। দ্বীপের বড় ঘোপ সমুদ্র সৈকত, শুটকিপল্লী, বাতিঘর সহ এখানকার বায়ু বিদ্যুৎ কেন্দ্র এরই মধ্যে দর্শনার্থীদের আগ্রহে জায়গা করে নিয়েছে। এত অপার সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র হতে পারে, যা স্বাধীনতার এত বছর পরেও এই ব্যাপারে কারো নজরে এলো না কেন, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। রেস্টুরেন্ট থেকে শুরু করে ইকো রিসোর্ট এই জাতীয় পরিকল্পনা আমাদের রয়েছে।
আমরা এলাকাবাসীও সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। আসবেন, আমরা থাকবো, আমরা এলাকাবাসীদেরকে সব সময় সহযোগিতা করব। বিচ্ছিন্ন এই দ্বীপটিতে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এর যাতায়াত ব্যবস্থা নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রয়োজন ফেরি সার্ভিস। এ নিয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা পারাপার এটাকে ফেরি সার্ভিস দিয়ে যদি আমরা সমাধান করতে পারি, আমাদের কুতুবদিয়ার সকল সমস্যার সমাধান হবে। ছানিওয়ালা বোট লাগবে, এই ধরনের বোট লাগবে, এই ধরনের স্পিড লাগবে, তাহলে বেসরকারিভাবে মানুষ এগুলো তুলে দেবে। আর ইজারা প্রথাটা তুলে দিতে হবে। এই ইজারা প্রথা পর্যটন নগরী হওয়ার জন্য একটা বাধা। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানায় জেলা প্রশাসন। কক্সবাজারের সাথে এখানে পর্যটক যেন সহজেই আসতে পারে এবং এই এলাকার যে সৌন্দর্য, এখানে বিচ আছে, এগুলোর জন্য সৌন্দর্য উপভোগ করতে পারে। জেলা প্রশাসনের পক্ষ হতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদীর পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, কারাগার থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। এছাড়া নরসিংদীর অপরাধপ্রবণ এলাকায় দ্রুত চিরুনি অভিযান শুরু হবে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে জনগণের মতো পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তার। চিন্তা ভাবনা করছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা যায়। এখানে একেবারে চাঙ্গা, পুলিশের মনোভাব কেমন আছে তোমরা? আদিবাসী এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে গোষ্ঠীগত সংঘাতে উত্তাল ভারতের ওড়িশা রাজ্যের 2 গ্রাম। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ তুলে বাঙালিদের গ্রামে হামলা চালায় কোয়া সম্প্রদায়ের বাসিন্দারা। বাঙালিরাও পাল্টা জবাব দেয় এবং পাল্টাপাল্টি সংঘাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত 1.5 শতাধিক ঘরবাড়ি। ভয়ে আতঙ্কে এলাকা ছাড়েন বহু বাসিন্দা। এই পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়। বিতর্কিত ভোটার সংশোধনী এসআইআর নিয়ে গেল কদিন ধরেই বাঙালিদের সাথে উত্তেজনা চলছিল ওড়িশা প্রশাসন এবং অবাঙালিদের মাঝে। এরই মধ্যে গোষ্ঠীগত সংঘাত ঘিরে রীতিমতো যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজ্যটির এই প্রত্যন্ত গ্রামাঞ্চল। সম্প্রতি রাজ্যের মালকানগিরি জেলার পোতেরু নদী থেকে আদিবাসী এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। রাখেলগুড়া গ্রামের কোয়া আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তিনি। জমি জমা নিয়ে বিরোধের জেরে তাকে বাঙালিরা হত্যা করেছে এমন অভিযোগে পাশের বাঙালি অধ্যুষিত গ্রামে হামলা চালায় আদিবাসীরা। পরে আদিবাসীদের গ্রামেও পাল্টা হামলা চালায় বাঙালিরা। উভয় পক্ষের হামলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় 2 গ্রামের অন্তত 1.5 শতাধিক ঘরবাড়ি। আমাদেরই এক বোনকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আর্জি জানাচ্ছি। এটা 2 গ্রামের মধ্যে বিরোধ নয়, এটা মূলত 2 জনগোষ্ঠীর মধ্যকার পুরনো বিরোধ। পুলিশ সময় মতো এসে সংঘর্ষ থামাতে পারেনি। পুলিশ ইসকো ঠিক সময় পে। হামলার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শান্তি আলোচনায় দুপক্ষের মধ্যকার বিরোধ মিটিয়ে দেয় স্থানীয় প্রশাসন। শান্তি আলোচনায় উভয় কমিউনিটি থেকে 30 থেকে 35 জন উপস্থিত ছিল, যেখানে বাঙালি আদিবাসী নির্বিশেষে মালকানগিরির শান্তি ফেরাতে সম্মত হয়েছে। আদিবাসী নেতারা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে, পাশাপাশি বাঙালি কমিউনিটির কাছে ক্ষমা চেয়েছে। এরপর থেকে তাদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে। এদিকে নিহত আদিবাসী নারীর মৃত্যু নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ। নিহতের পরিবারকে 4 লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
জাপানের আকাশসীমার আশপাশে নজরদারির লক্ষ্যে যৌথ বিমান টহল দিয়েছে রাশিয়া ও চীন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাতে দুটি TU-95 রুশ পারমাণবিক বোমারু বিমান জাপান সাগর হয়ে পূর্ব চীন সাগরের দিকে রওনা হয়, আর সেখানে চীনের দুটি H-6 বোমারু বিমানের সাথে যৌথ টহল অভিযানে অংশ নেয়। সাথে যুক্ত হয় আরও 4টি চীনা J-16 যুদ্ধ বিমান। জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় সেগুলো। এছাড়া জাপান সাগরে একটি রুশ A-50 আর্লি ওয়ার্নিং বিমান এবং সুখোই 30 যুদ্ধ বিমান শনাক্ত করা হয়। এ ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। আরও বেড়েছে টোকিও বেইজিং উত্তেজনার পারদ। অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে নতুন সংকট, ভেঙে 2 টুকরো হওয়ার শঙ্কায় ইয়েমেন। দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র ঘোষণার ইঙ্গিত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমর্থন পুষ্ট গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা STC। 1990 সালের আগের মানচিত্রে ফিরতে বিক্ষোভও চলছে। স্বাধীন রাষ্ট্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। ইয়েমেনে গত কয়েকদিনে আন্তর্জাতিক স্বীকৃত সরকার এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বিচ্ছিন্নতাবাদী STC যোদ্ধাদের হয় তুমুল লড়াই। দক্ষিণাঞ্চলের সিংহভাগই দখলের দাবি STCর সশস্ত্র যোদ্ধাদের। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের দখলে বন্দরনগরী এডেনও। শহরটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন সরকারি অফিস আদালতে ঝোলানো হয়েছে STCর পতাকা। গোষ্ঠীটির দাবি প্রধানমন্ত্রী সহ পালিয়েছেন শীর্ষ ব্যক্তিত্বরা। একসময় সাউথ ইয়েমেন আলাদা রাষ্ট্র ছিল, যা 1990 সালে ইয়েমেনের সাথে একত্রিত হয়। আগের মানচিত্রে ফিরে দক্ষিণাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে STC। পৃথক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। এটি একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্র ছিল। রাষ্ট্র পুনরুদ্ধার করা আমাদের অধিকার। হুতিরা সানায় তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। দক্ষিণাঞ্চল অবশ্যই নিজস্ব জনগণের মাধ্যমে শাসিত হবে। রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে গোষ্ঠীটি। এমনকি আন্তর্জাতিক জোটের অংশ হয়ে হুতির বিরুদ্ধে লড়াই করতেও রাজি তারা। আমরা একা হুতিদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। একটি আরব এবং আন্তর্জাতিক জোট গঠিত হলে ইনশাল্লাহ সম্মুখ সারিতে থাকব। তবে সর্বপ্রথম উত্তরের জনগণকে তাদের ভূমি মুক্ত করার ইচ্ছা থাকতে হবে। গৃহযুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাতের মদদে গঠিত হয় STC। হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিলে সরকারি বাহিনী সহ অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে তারাও দক্ষিণাঞ্চলে অবস্থান নেয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাত 12টা থেকে নতুন এই আইন কার্যকর শুরু করে ক্যানবেরা। এর আওতায় টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বড় 10টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্মে শিশু কিশোরদের প্রবেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। না মানলে সর্বোচ্চ $33 মিলিয়ন জরিমানার মুখোমুখি হতে হবে এসব প্রতিষ্ঠানকে। এটাকে গর্ব করার মতো দিন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আর স্বাগত জানিয়েছে অনেক অভিভাবক ও শিশু অধিকার কর্মীরা। তবে এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যা দিয়েছে বড় বড় টেক কোম্পানিগুলো। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।